পরিণীতার বিয়ের পর তার 7 মা ভীষণ ভেঙে পড়েছে। মেয়েকে ছাড়া তারা কখনো থাকেনি। ভেবেছিলাম আমার মেয়েটাকে বিয়েই দিতে পারবো না, কিন্তু এমন বড় রাজ্যে আমার মেয়ের বিয়ে হবে সেটা আমাদের কল্পনার অতীত ছিল। দেখেছ তো, যারা ভালো সৃষ্টিকর্তা কখনো তাদের সাথে খারাপ কিছু হতে দেন না। চুল নেই বলে কত কথা সহ্য করেছে মেয়েটা, অথচ দেখো চোখের সামনেই এমন কেশ হলো যে সবার মুখ বন্ধ। আর পরিণীতার দিক থেকে যেন কারোর চোখই সরছিল না। তোমরা এখনো তৈরি হওনি? পরিণীতার শ্বশুর বাড়ি যেতে হবে তো, ভুলে গেছো আজ আমাদের মেয়ের বউ ভাত। মেজ বলছিল ওর শরীরটা ভালো নয়, ওকে একা রেখে কেমন করে যাই। আপনি বরং মন্ত্রী মশাইকে সঙ্গে নিয়ে যান। তা কি করে হয়? তোমাদের না দেখলে পরিণীতা অনেক কষ্ট পাবে। আর মেজরানী, তুমি তো জানো পরিণীতা তোমাকে ছাড়া খাবার খেতেই চায় না। মেজ, শরীর কি খুব বেশি খারাপ লাগছে? আমি এখনই তৈরি হয়ে আসছি। পরিণীতার জন্য মন কেমন করছে। ওদিকে রাজপুত্রের বন্ধু বড্ড মন খারাপ। প্রাসাদের কোথাও তাকে দেখা যাচ্ছে না। রাজপুত্র অনেক কষ্টে তার বন্ধুর দেখা পেল। প্রাসাদে কত আয়োজন, আর তুমি এখানে? কি হয়েছে তোমার বন্ধু? আমি ওই পাখিটাকে খুঁজছি যে তোমাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে সাহায্য করলো। পাখিটাকে পেলে কি তুমি কি তোমার জন্য কাউকে খুঁজে দিতে বলবে? আমি কি পাগল নাকি আমার পেট খারাপ? তুমি জানো না রাজপুত্র, পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। আমি জীবিতই বেশ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তুমি অনেক মজা করতে পারো। তা বললে না তো পাখিটাকে দিয়ে কি করবে? ওটাকে প্রথমে আমি শিকার করব, তারপর ওটাকে পুড়িয়ে খাবো আমি। ছোট্ট পাখির এত সাহস আমার কাছ থেকে আমার বন্ধুকে কেড়ে নেয়। আমি শুনেছি বিয়ের পর বন্ধু আর বন্ধু থাকে না, পর হয়ে যায়। পরিণীতা বড্ড ভালো মেয়ে, তুমি ওর সাথে আলাপ করলেই বুঝতে পারবে। দেখেছো রাজপুত্র, এখনই তুমি তোমার বউয়ের গুণগান করতে শুরু করে দিয়েছো। আসলেও বিবাহিত জীবন এমনই, তাই তো মেয়েদের আমি এত ভয় পাই। সব মেয়েই মায়াবিনী। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন চলো তো। রাজকন্যা পরিণীতার আলোয় প্রাসাদ যেন আলোকিত হয়ে যায়। পরিণীতা, তুমি আজ থেকে দক্ষিণ রাজবাড়ির রাজবধূ, আর এটা হলো তোমার খাস দাসী। ও সব সময় তোমার খেয়াল রাখবে। ধন্যবাদ পিতা। তোমার কি প্রাসাদের জন্য মন কেমন করছে? আর কিছুক্ষণ পরেই তোমার বাবা আর মায়েরা আসবে। তুমি তৈরি হও, নয়তো আমার মিত্র তোমার পিতা এসে বলবে আমি তার আদরের কন্যার কোনো খেয়ালই রাখিনি। না পিতা, আপনি সত্যিই আমার পিতার চেয়ে কোনো অংশে কম নন। শুধু মায়েদের ছেড়ে কখনো কোথাও যায়নি তো, তাই মনটা কেমন করছে। তোমাকে আরেকটা কথা বলতে চাই, প্রাসাদে শান্তি না থাকলে রাজ্যেও শান্তি বিরাজ করে না। আজ থেকে প্রাসাদের শান্তির দায়িত্ব তোমার। আমি চাইবো তুমি সব কিছু খেয়াল রাখবে। সব বেশ ঠিকঠাক চলছিল, কিন্তু পুরনো মন্ত্রী খুশি হয়নি। আমার হাতে আছে মোক্ষম এক অস্ত্র, সেটাকে পুঁজি করেই এমন চাল দেব যে সবাই মাত হয়ে যাবে। আমি কিছুতেই মহারাজকে শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। অনেক ভেবে পুরনো মন্ত্রী গেল তার বন্ধু জাদুকর কাপালিকের কাছে। এদিকে জাদুকর কাপালিক তার গুহার মধ্যে বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। আর হঠাৎ করে মন্ত্রী জাদুকরকে ডাক দিল। কাপালিক, তুমি কি আছো? আরে, রাজার বাতিল করে দেয়া মন্ত্রী যে, তা এত বছর পর কি মনে করে এসেছো? নাকি পদ ভুলে? ভুলে নয়, আমি রাজাকে একটা শিক্ষা দিতে চাই, তাই আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমার গুরুর আদেশ আছে, আমার প্রয়োজন ছাড়া আমি যদি আমার শক্তির অপব্যবহার করি
তাহলে আমার শক্তি আমাকে ছেড়ে চলে যাবে, যা আর কখনোই ফেরত পাওয়া যাবে না। অন্যায় অন্যায় তো রাজা তোমার সাথেও করেছে। তুমি জাদু চর্চা করতে বলেই তোমাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল। এর কোনো শাস্তি কি রাজা পাবে না? তুমি আমাকে কি করতে বলছো? রাজার ছেলেকে জাদু দিয়ে এমন কিছু করে দাও যাতে রাজা অনেক ভেঙে পড়ে। রাজা ভেঙে পড়লে আমি আমার আখের গোছাতে বেশি সময় নেব না। ঠিক আছে, অবশ্যই তোমাকে সাহায্য করব। তাহলে আমি, হে অপশক্তি, আমি তোমাকে রাজ রক্তের স্বাদ দেব। তুমি আমাকে সাহায্য করো। শুভ কাজ ফেলে রেখে লাভ নেই, আজই চলো। রাজার ছেলের বিয়ে, সবাই আমন্ত্রণ পেয়েছে, শুধু তুমি আর আমি ছাড়া। আজ রাজাকে মন ভরে আনন্দ করতে দাও, কারণ কাল থেকে রাজার চোখের পানি বাতাসে মিশে বৃষ্টি ঝরবে। শত্রু শেষ রাখতে নেই, আর প্রতিশোধ ফেলে রাখতে নেই, তবে তাতে মরিচা পড়ে যায়। চলো, যা হবে আজই হবে। তাহলে বেশ, তাই চলো। তখনই কাপালিক জাদুকরকে সাথে নিয়ে পুরনো মন্ত্রী দক্ষিণ রাজবাড়ির দিকে রওনা হলো। ওদিকে সকাল থেকে পরিণীতা রাজপুত্রকে দেখতে পায়নি। তার কেমন যেন সবকিছু অগোছালো লাগছে। কি হয়েছে যুবরানী? আপনি কি কিছু খুঁজছেন? মল্লিকা, তুমি রাজকুমারকে দেখেছো কোথাও? না যুবরানী, উনাকে বাগানের দিকে যেতে দেখেছিলাম অনেক সকালে, তারপর আর দেখিনি কোথাও। তুমি একটু গিয়ে দেখো না সে কোথায় আছে। যদি তার দেখা পাও তবে বলো যুবরানী তাকে স্মরণ করছেন। জি মহারানী, আমি এখনই গিয়ে দেখে আসছি। তখন রাজপুত্র আর তার বন্ধু এলো পরিণীতার কাছে। মল্লিকা, তুমি কি দেখতে যাচ্ছ? আমি আসছি যুবরানী। রাজকুমারী পরিণীতা, ইনি হচ্ছে আমার বন্ধু। একেবারে বাল্য সখা, বন্ধু অন্ত প্রাণ। ছোটবেলায় একবার আম কাটতে গিয়ে রাজপুত্রর হাত কেটে গিয়েছিল। বন্ধুর ব্যথা ভাগ করে নিতে হাতের একই অংশে আপনিও হাত কাটছিলেন, তাই না কোটল পুত্র কায়েস? একদিনে আপনি এত কিছু জেনে নিয়েছেন যুবরানী, আর আমার নামটাও মনে রেখেছেন। বাহ রে, কেন মনে রাখবো না? আপনি কি আমার বন্ধু নন? আমি তো প্রাসাদের মহারানী, প্রাসাদ সামলে রাখবো। আর আমার এই রাজত্বে আপনি হবেন আমার মন্ত্রী। কি হবেন তো? অবশ্যই যুবরানী, তবে আমি এখন আসি, পরে আবার আসব। বলুন যুবরানী, আজ্ঞা করুন, আপনার জন্য আমি কি করতে পারি? তখন মুখে কত বড় বড় কথা। আবার কখনো দেখা হলে তোমাকে সমুদ্র দেখাবো, চাঁদের আলোতে স্নান করাবো, আর এখন প্রাসাদে এনে তার কোনো খবরই নেই। আমার ভুল মার্জনা করবেন যুবরানী, আর এমন হবে না। ও, এই ফুলটা তোমার জন্য এনেছি, এটা নাও। উত্তরে রাজকন্যা এর চেয়ে বেশি কিছুই চায় না রাজকুমার। আজ তো আমার বৌভাত, চলুন আমি আপনাকে খেতে দিই। কোথায় ক্লান্ত পথিকের মতো তোমার গৃহে এলাম, যত্ন করে বসাবে তা নয়। ফুলদানিটা যেন কোথায়? আচ্ছা চলো, আমি আর ফুলদানির আঘাতে অজ্ঞান হতে চাই না। ওদিকে 7 রানীকে সাথে নিয়ে উত্তরের মহারাজ এসেছে দক্ষিণ রাজার প্রাসাদে। বাহ, কি চোখ জুড়ানো রাজপ্রাসাদ! যাদের পছন্দ এত সুন্দর তারা নিশ্চয়ই মানুষ হিসাবে খারাপ নয়। আমাদের কন্যার ভাগ্য সত্যি সুপ্রসন্ন। কোনো আয়োজন তো চোখে পড়ছে না। তবে কি দক্ষিণ মহারাজ আমাদের কন্যাকে এখনো মন থেকে গ্রহণ করেননি? এসব পরে ভাবলে চলবে, আগে চলো ভেতরে গিয়ে দেখি। আপনারা নিশ্চয়ই যুবরানীর পিতামাতা, আসুন, অনুগ্রহ করে ভিতরে আসুন। তখনই দাসী এসে খবর দিল, যুবরানী, আপনার পিতামাতা এসেছেন। তুমি যাও, আমি আসছি।
মেয়ের এমন সাজ দেখে রানীরা বেশ খুশি হলো। বাবা আর মায়েদের কাছে পেয়ে পরিণীতার আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠল। মেজো মা, আমি নেই বলে নিশ্চয়ই তুমি মনে করে রাজবৈদ্যর দেওয়া ওষুধ খাওনি। কয়েকদিনে চেহারার কি হাল হয়েছে তোমাদের? আমি ঠিক আছি পরিমা, শুধু তো শাসনের কথাগুলো বড্ড মনে পড়ে। প্রাসাদটায় যেন প্রাণ নেই। আসুন আসুন, আমাদের রাজবাড়িতে আপনাদেরকে স্বাগতম। ঠিক তখনই জাদুকর কাপালিক সেখানে প্রবেশ করলো। আমাকে স্বাগতম করবেন না মহারাজ? আমি তো বিনা আমন্ত্রণেই চলে এসেছি। তুমি তুমি এখানে কেন? পুরনো হিসেব মেটাতে চাই মহারাজ। সব এত সহজে ভুলে গেলে চলবে কেমন করে? তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। তুমি এখনই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাও। আজ একটা শুভ দিন, নয়তো সৈন্য ডেকে তোমাকে বন্দি করতে 2 বার ভাবতাম না। আমাকে বন্দি করবেন? দেখি কার এত সাহস, কে আমাকে আটকে রাখতে পারে। কারো সাধ্য নেই আমাকে আটকানোর। আমি কাপালিক জাদুকর। তো বন্ধুরা, আবার পরিণীতার ভাগ্যে একটি নতুন বিপদ এসে জুটল। কি হবে এবার? জাদুকর কি রাজপুত্রকে মারতে প্রাসাদে এসেছে? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। ওদিকে রাজপুত্রের বন্ধু বড্ড মন খারাপ। প্রাসাদের কোথাও তাকে দেখা যাচ্ছে না। রাজপুত্র অনেক কষ্টে তার বন্ধুর দেখা পেল। তুমি তুমি এখানে কেন? পুরনো হিসেব মেটাতে চাই মহারাজ। সব এত সহজে ভুলে গেলে চলবে কেমন করে? তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। তুমি এখনই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাও। আজ একটা শুভ দিন, নয়তো সৈন্য ডেকে তোমাকে বন্দি করতে 2 বার ভাবতাম না। আমি চাইলে এখনই সব মরুভূমির মতো শান্ত করে দিতে পারি, কিন্তু আমার অপমানের যোগ্য জবাব কি সেটা হবে মহারাজ? কি চাও কি তুমি? আমাকে তুমি রাজ্য থেকে বের করে দিয়েছিলে, আর আমি তোমাকে এই পৃথিবী থেকে বের করব এখন। তোমার এত সাহস, তুমি মহারাজের সাথে এভাবে কথা বলছো? যাও, এখনই এই স্থান ত্যাগ করো, নয়তো আমি তোমাকে বের করে দিতে বাধ্য হব। তোর এত বড় সাহস, তুই আমাকে বের করে দিবি? তবে দেখ এখন কেমন লাগে। জাদুকর তার জাদু দিয়ে রাজকুমারকে একটা পাখি বানিয়ে দিল, আর অট্ট হাসিতে ফেটে পড়ল। তোমার জাদুর খেলা বন্ধ করো। আমার আদরের কুমারকে আবার ফিরিয়ে দাও। বলো বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি তোমাকেও এমন হাল করব যে তোমার রাজ পরিবার নির্বংশ হয়ে যাবে। তখন জাদুকর রাজাকে ছোট একটা পুতুল বানিয়ে দিল, আর নিজে হাসতে হাসতে চলে গেল। হায়, আমার আদরের রাজকন্যার এ কি হলো? বিয়ের পরের দিনই সব কিছু শেষ হয়ে গেল। আমার রাজকন্যার কপালে কি এতটুকু সুখ লেখা নেই? মা পরিণীতা, চলো মা, আমরা বরং আমাদের প্রাসাদে ফিরে যাই। ওই ভয়ানক জাদুকরের সঙ্গে লড়াই করা কি আমাদের সাজে? পরিণীতার কাছে সব কেমন যেন অবাস্তব লাগছে। এমন কিছু হতে পারে সে কখনো কল্পনাও করেনি। রানীমা ঠিকই বলেছে বৌরানী, ওনাদের সাথে আপনার ফিরে যাওয়া উচিত। এখানে একা থাকলে আপনি আরো কষ্ট পাবেন। তাছাড়া আপনাকে দেখে রাখার তো কেউই নেই এখানে। কে বলেছে কেউ নেই? আমাকে বন্টনা দেওয়ার জন্য আপনি আছেন। আমার খাস দাসী মল্লিকা আছে। আজ রাজ্যের বিপদ। মহারাজ আমাকে আজ সকালেই শিখিয়েছেন, ঘর ঠিক না থাকলে রাজ্যও ঠিক থাকবে না। আজ আমাদের বিপদ, তাই বলে আপন মানুষদের ছেড়ে চলে যাব? কিন্তু মা, তুমি একা একটা মেয়ে হয়ে কি করবে? তাছাড়া তুমি তো রাজ্যপটের কিছুই জানো না। রাজ্য দক্ষিণ মহারাজ আর রাজকুমার মিলেই সামলাবে বাবা। আমি তো শুধু ওদের আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু সেটা কি করে সম্ভব? জাদু করে যদি কারো ক্ষতি করা যায়
তবে ক্ষতি নিশ্চয়ই পুষিয়ে দেওয়াও যায়। বাবা, মা, তোমরা আমার পাশে থাকবে তো? তুমি চিন্তা করো না পরিণীতা, আমরা সবাই তোমার পাশে আছি। এবার সময় এসেছে তোমার নিজেকে প্রমাণ করার। তুমি কতটা যোগ্য স্ত্রী সেটা প্রমাণ করো পরিণীতা। নিজমা, তুমি তো হিমালয়ের মেয়ে, তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারো? চেষ্টা করে দেখতে পারি, তবে তার আগে আমাদের জানতে হবে ওই জাদুকর কপালি কার প্ররোচনায় এমন কাজ করলো। ও কার কথা বলছে, কোথায় যাচ্ছে, সব খবর নিতে হবে। আপনি একদম ভাববেন না রানীমা, আমি এখনই জাদুকরের পিছু নিচ্ছি। আমি জানি জাদুকর রাজ্যের বাইরের জঙ্গলের দিকে থাকে। আমি ছায়ার মতো ওর উপর নজর রাখবো। রাজকুমারের বন্ধু তখন চলল জাদুকরের উপর নজর রাখতে। ওদিকে মল্লিকা কেঁদেই চলেছে। এভাবে কাঁদছো কেন তুমি? কেঁদো না, সব ঠিক হয়ে যাবে মল্লিকা। আর কি ঠিক হবে বৌরানী? প্রজারা এসেছিল আপনাকে দোয়া দিতে, তারা সব মার খেয়েই চলে গেছে। ওদের মনে আপনি নাকি দানবী, তাই তো প্রাসাদে পা দিতে না দিতেই এত বড় ক্ষতি হলো। শুধু তাই নয়, ওরা সবাই নাকি রাজ্য ছেড়ে দুদিনের মধ্যে চলে যাবে। মানুষ তো বাইরেরটা দেখেই বিচার করে মল্লিকা। তুমিও কি আমাকে দানবী মনে করো? আপনার সম্পর্কে খারাপ কিছু বলার আগে যেন আমার মৃত্যু হয় বৌরানী। আপনি তো আমাদের প্রাসাদ সুন্দরী। আমি জানি আপনি রাজকুমারকে কতটা ভালোবাসেন, আর আপনি পারবেন এই রাজবাড়িতে আবার সুখ ফিরিয়ে আনতে। আমি একা কিছু পারবো না মল্লিকা, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আপনার জন্য আমার প্রাণ হাজির বৌরানী। ওদিকে রাজকুমারের বন্ধু কড়া নজর রেখেছে জাদুকরের উপর। হঠাৎ করে পায়ের শব্দ শোনা গেল। ভণ্ড জাদুকর, তুমি আমার কথার বাইরে চলো কোন সাহসে? আমার উপর কোনো হুকুম চলে না, আমি চলি আমার নিজের ইচ্ছেতে। আবার কি চাই তোমার? তোমাকে কে বলেছিল রাজাকে পুতুল বানিয়ে দিতে? যাও, রাজাকে ঠিক করে দাও। আমি তোমার হুকুমের গোলাম নই যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। তুমি এখনই চলে যাও। তোমার সাথে হাত মেলানোই যত নষ্টের গোড়া। তাছাড়া রাজা কিংবা তার ছেলেকে আগের অবস্থায় ফিরিয়ে দিলে আমার সব শক্তি চলে যাবে, আমি আবার সাধারণ মানুষ হয়ে যাব। রাজা যদি না থাকে তবে আমি আমার কাজ হাসিল করব কিভাবে? আমি রাজাকে অনেক কষ্ট দিয়ে মারতে চাই। তাছাড়া এই শূন্য সিংহাসন দিয়ে কি করব আমি? তার গুপ্তধনের হাদিস সে ছাড়া আর কেউ জানে না। বোকা জাদুকর, তুমি শুধু বোকা নও, একটা ভণ্ডও বটে। ইচ্ছে করছে তোমাকে এখানেই শেষ করে ফেলি। তোমার এত সাহস, তুমি আমাকে অপমান করো, আমাকে মারতে চাও? এবার দেখো কেমন লাগে। এই বলে জাদুকর মন্ত্র পড়তে শুরু করে, আর মন্ত্র পড়া শেষ হতে না হতেই চোখের পলকে পুরনো মন্ত্রীর মাথা কেটে পড়ে যায়। আজ রাতে তবে আমার গুরুকে এই মন্ত্রীর রক্ত দিয়েই সন্তুষ্ট করতে হবে। আমি আজই তোমাকে আহ্বান করব গুরু। রাজপুত্রের বন্ধু সবটা ভালো করে আড়াল থেকে দেখে পরিণীতার কাছে গিয়ে সবটা খুলে বলে। ওদিকে পাখি হয়ে রাজপুত্রের অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে। কোনো উপায় না পেয়ে পরিণীতা মেজরানীর সাহায্য নিল। মেজমা, রাজকুমার কেমন যেন করছে। আমি এখন কি করব? রাজকুমারকে ছাড়া আমি কেমন করে থাকবো? আমার জন্য এটা বড়ই অসম্মানের। হিমালয়ে এক সাধু আছে যার নাম কিঙ্কর। আমি তার কাছে খবর পাঠিয়েছি, সূর্য ডোবার আগেই সে এসে যাবে। তবে তুমি পাখি রাজপুত্রকে প্রাসাদের বাইরে যেতে দিও না, কারণ সূর্যের আলো পড়লে তার এই রূপ আর বদলাবে না।
না, এটা কিছুতেই হতে পারে না। এই কে আছো? প্রাসাদের সকল দরজা জানলা এক্ষুনি বন্ধ করে দাও। অনেক প্রতীক্ষার পর এলো হিমালয়ের বিখ্যাত সাধু কিঙ্কর। আসুন সাধু বাবা, আমাদের আতিথ্য গ্রহণ করুন। কি হয়েছে? এত জরুরি তলব করে দক্ষিণ রাজ্যে ডেকে পাঠালে যে? আমাদের 7 মায়ের একমাত্র কন্যা পরিণীতার জীবনে ঘোর বিপদ নেমে এসেছে বাবা। আপনি দয়া করে কিছু করুন, না হলে আমার মেয়ের বদনাম হবে। বাবা মা হিসেবে আমরা কলঙ্কিত হব। পরিণীতা মা, তোমাকে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে হবে। তুমি জয়ী হলে সব আগের মতো হয়ে যাবে, কিন্তু তুমি হেরে গেলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। তুমি কি রাজি আছো? আমি আমার স্বামী আর এই রাজ্যকে বিপদমুক্ত করতে যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি সাধু বাবা। আপনি আমার স্বামীকে আর মহারাজকে দয়া করে ঠিক করে দিন। জাদুকরেরা অপশক্তির আরাধনা করে। অপশক্তিকে তারা মন্ত্র বলে ডেকে আনে আর তাকে সন্তুষ্ট করে। তুমি যদি তোমার পাখি স্বামী আর মহারাজের পুতুলকে নিয়ে ওই জাদুকরের অপশক্তির সামনে যাও আর নিজ মুখে সব খুলে বলো, তবে সে নিশ্চয় তোমাকে সাহায্য করবে। সূর্য ডুবতে যাচ্ছে, তুমি এখনই বেরিয়ে পড়ো। তখন পরিণীতা আর রাজকুমারের বন্ধু চলল জাদুকরের কুটিরে। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সত্যের পথে আছি, আমরা হারবো না। আমরা দেরি করে ফেললাম না তো? হ্যাঁ, আমি বরং লুকিয়ে জাদুকরের গৃহে প্রবেশ করি। এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বৌরানী। আমি বরং গিয়ে দেখি, কারণ ওই জাদুকর যেমন চালাক তেমনি ভয়ঙ্কর। শক্তি দিয়ে জাদুকরের সাথে পেরে ওঠা অসম্ভব, আর শক্তি যেখানে কাজ করে না সেখানে কৌশলী হতে হয়। আমি তো আমার রাজপুত্রকে সুস্থ করে তবেই প্রাসাদে ফিরব, নয়তো এই কলঙ্কিত মুখ আর কাউকে দেখাবো না কখনো। আপনি এখানেই আমার জন্য অপেক্ষা করুন। সাবধানে বৌরানী। পরিণীতা লুকিয়ে জাদুকরের গৃহে প্রবেশ করে। জাদুকর তখন মন দিয়ে অপশক্তিকে ডাকছিল আগুনের সামনে বসে। হঠাৎ আগুনের শিখা জোরে জোরে জ্বলতে শুরু করলো, আর ভেতর থেকে কথা বলার শব্দ শুনতে পাওয়া গেল। তুই আমাকে রাজ রক্তের আহুতি দিতে চেয়ে এখন সামান্য মন্ত্রীর রক্ত দিয়ে সন্তুষ্ট করতে চাস? যা পারিস না সেই কথা কেন দিস? কথার খেলাপ করা আমাদের ধর্ম নয়। তা তোর ঘরে মেয়ে এলো কোথা থেকে? তুই তো বলেছিলি তুই সন্ন্যাস জীবন চাস। তুই আমাকে ধোঁকা দিয়েছিস। না না, আপনার ভুল হচ্ছে। আমি কোনো মেয়েকে নিয়ে আসবো কোথা থেকে? তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বলতে চাস? ক্ষমা করবেন অপশক্তির বাহক, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, তবে আপনি আমাকে সাহায্য করুন। কে তুই? কি হয়েছে তোর? তো বন্ধুরা, এবার কি হবে? পরিণীতা এখন অজানা বিপদে ফেসে গেল। মহারাজার রাজপুত্রের সাথে কি এবার পরিণীতাও জাদুকরের মায়াজালে ফেসে যাবে? সেটা দেখবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। তোমার জাদুর খেলা বন্ধ করো। আমার আদরের কুমারকে আবার ফিরিয়ে দাও। বলো বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবে তুমি পাখি রাজপুত্রকে প্রাসাদের বাইরে যেতে দিও না, কারণ সূর্যের আলো পড়লে তার এই রূপ আর বদলাবে না। না, এটা কিছুতেই হতে পারে না। এই কে আছো? প্রাসাদের সকল দরজা জানলা এক্ষুনি বন্ধ করে দাও। আমি এই রাজ্যে রাজবধূ। আমাদের এই রাজ্যে জাদু চর্চা করা নিষেধ। রাজাদেশ ভেঙে এই জাদুকর তার জাদু শিক্ষা বহাল রেখেছিল। মহারাজ তাকে রাজ্য থেকে বের করে দেন। আর আজ উনি প্রতিহিংসার কারণে আমার স্বামীকে বিনা দোষে পাখি আর মহারাজকে এই পুতুল বানিয়ে দিয়েছে। কি? আমি ঠিকই বলছি।
আমি তাদের সুস্থ না করে প্রাসাদে ফিরে যাব না, আর এই আগুনে পুড়ে মরব। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি, অপশক্তির বাহক। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এখানে আসার সাহস তোমার হলো কেমন করে? তবে তুমিও তো রাজকন্যা, মানে রাজ রক্ত পেয়েছি। এবার তুমিও প্রাণ নিয়ে যেতে পারবে না। দাঁড়াও কাপালি, আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, কিন্তু তুমি তার অপব্যবহার করেছো। আজ থেকে তুমি বনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কেঁচো হয়ে জীবন যাপন করবে। আমার স্বামী আর মহারাজার ওপর সব মায়াশক্তি তুলে নিন, অপশক্তির বাহক। বেশ, তাই হবে, তবে আমাকে তার দাম দিতে হবে মেয়ে। আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বলুন, কি করতে হবে আমাকে? তোমার স্বামীকে সাথে নিয়ে এক যুগ বনে সাধারণ জীবনযাপন করতে হবে। আর আমার কথার অন্যথা হলে তুমি চিরকালের মতো তোমার স্বামীকে হারাবে। আমি রাজি। আর তখনই আগুন নিভে গেল, কাপালিক জাদুকর কেঁচো হয়ে গেল, আর মহারাজ রাজপুত্র আগের মতো হয়ে গেল। তুমি সত্যি যোগ্য রাজবধূর কর্তব্য পালন করেছো। চলো মা, ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ক্ষমা করবেন মহারাজ, আমি আর রাজপুত্র প্রাসাদে যেতে পারবো না। কেন, এখানে কি তোমার কোনো অযত্ন হয়েছে পরিণীতা? না না, ওখানে সবাই খুব ভালো। তোমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি অপশক্তির বাহককে কথা দিয়েছি। রাজকুমারকে নিয়ে আমি এক যুগ বনে সাধারণ জীবন কাটাবো। আর এই কথার অন্যথা হলে রাজকুমারকে হারাতে হবে চিরদিনের জন্য। কিন্তু পরিণীতা, তুমি তো রাজবধূ, রাজবধূর এমন জীবন কি মানায়? এক যুগ কেন মহারাজ, আমি রাজপুত্রকে পাশে নিয়ে সারা জীবন বনে কাটিয়ে দিতে পারবো। আমি তোমার বাবাকে কি বলবো? তিনি বড্ড কষ্ট পাবেন। আমি ভালো আছি জানলে বাবা মায়েরা খুশি হবেন। আপনি প্রাসাদে ফিরে যান, সামনেই কোটাল পুত্র আমাদের অপেক্ষা করছে। কুমার, নিজের খেয়াল রেখো, আর পরিণীতা মাকে কখনো কষ্ট দিও না। মহারাজ চলে যেতেই রাজপুত্র আর পরিণীতা বনের মধ্যে তাদের থাকার জন্য জায়গা খুঁজতে শুরু করলো। আমি দুঃখিত স্বামী, আমি আপনাকে বনের সাধারণ জীবন দিয়েছি। আপনার অনেক কষ্ট হবে। পরিণীতা, আমার বড্ড ইচ্ছে ছিল আমি সমুদ্রের পাশে ছোট্ট একটা কুটিরে তোমার সাথে বাস করব। আমি মাছ ধরবো আর তুমি আমার জন্য খাবার বানাবে। ভালোই তো হলো, বলো? ওরা এগিয়ে চলল সামনে। তখনই ওদের দেখা হলো এক বুড়ির সাথে। বুড়ির অনেক কষ্ট, তাকে সাহায্য করার কেউ নেই। তোমরা কারা বাছা? এ পথে তো কেউ আসে না। আমরা দুজন থাকার জন্য আশ্রয় খুঁজি বুড়িমা, কিন্তু তুমি এখানে? আমার তো তিন কুলে কেউ নেই। দূরের গায়ে গিয়ে দুটো খাবার চেয়ে নিয়ে আসবো, আমার শরীরে সেই শক্তিটুকুও নেই। তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো। তাহলে তো ভালোই হবে, আমরা থাকার একটা জায়গা পাবো, আর আমি কোনো একটা কাজ খুঁজে নেব। তবে তো ভালোই হলো, আমাকে দুটো রেঁধে বেড়ে খাওয়াবে তো মা, আর গল্প করারও লোক পেলাম। পরিণীতা আর রাজপুত্র থাকার জায়গা পেয়ে বেশ খুশি হয়। এরই মধ্যে বুড়ির বাড়িতে চরকা দেখে পরিণীতার মাথায় একটা বুদ্ধি এসে যায়। আমি তুলো থেকে সুতো কাটতে জানি। স্বামী, তুমি সেগুলো বাজারে বিক্রি করলেই আমাদের চলে যাবে। না না, তা কি করে হয়? তোমার হাত যে সুতোর ধারে কেটে যাবে। আমি আছি তো, আমি সব সামলে নেব।
তারপর কাঠ কাটার চিন্তা করে রাজপুত্র বনে চলে যায়, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও সে আর ফিরে আসে না। কি গো মেয়ে, এত মন দিয়ে কি ভাবছো? বুড়িমা, আমার স্বামী সেই যে বনে গেল, আর তো ফিরে এলো না। এখন আমি কি করব? শুনেছি বনে ডাইনির বড্ড উৎপাত বেড়েছে। ওরা নরখাদক, ওদের খপ্পরে পড়েনি তো তোমার স্বামী? না না, এ হতে পারে না। আমি বরং এগিয়ে গিয়ে দেখে আসি। এ অবেলায় বনে যাওয়া ভালো কথা নয়। না না, আমার স্বামীর কিছু হলে আমি বাবাকে কি জবাব দেব? আমি আসি। ওদিকে পরিণীতা চলল বনের মধ্যে। সে বনের কিছুই চেনে না, কিন্তু সে রাজকুমারের খোঁজ না নিয়ে যাবে না। এদিকে হঠাৎ রাজকুমারের মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে কারো হাসির শব্দ শুনতে পেল। এই গভীর বনে কে হাসছে? আমার উপর কি কেউ নজরদারি করছে? দেখি তো এগিয়ে গিয়ে। কে তুমি, আর আমার উপর নজরদারি কেন করছো? আমার নাম প্রেমলতা। বেঁচে থাকতে আমার বড্ড ইচ্ছে ছিল আমার একটা সংসার হবে, সুন্দর একটা স্বামী থাকবে, আমি তাকে রেঁধে বেড়ে খাওয়াবো, কিন্তু তার পূরণ হলো না। মানে তুমি ভূত? ভূত বলে কিছু হয় নাকি? একদম ভূত বলে গালি দেবে না বলে দিচ্ছি। ডাইনি বলে কি আমার কোনো আত্মসম্মান নেই? দেখো, তুমি ভূত কিংবা ডাইনি যেই হও না কেন, আমাকে আমার কাজ করতে দাও আর এখান থেকে চলে যাও। ডাইনির নাম শুনলেই সবাই ভিমড়ি খায়, আর তুমি কি না আমাকেই চলে যেতে বলছো? তোমার কথা শুনে আর তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আমি তোমাকে খাবো না, আমি তোমাকে বিয়ে করে মানুষের মতো সংসার করব। বাড়িতে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। আজ রাতেই আমাদের বিয়ে হবে। আমি তো সবাইকে নিমন্ত্রণ করব। প্রেমলতা ডাইনির বিয়ে বলে কথা। তখন ডাইনি রাজপুত্রকে নিয়ে চলে গেল তার গুহাতে, আর বনে খবর পাঠিয়ে দিল মানুষের সাথে ডাইনি প্রেমলার বিয়ে হবে। রাজপুত্র বারবার বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু ডাইনির খপ্পর থেকে বের হওয়া কি এত সহজ? আমাকে যেতে দাও, আমার স্ত্রী আমার ফেরার জন্য অপেক্ষা করছে। তুমি অবশ্যই ফিরবে, তবে আমাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে, নয়তো এখান থেকে তোমার মুক্তি নেই। এ আমি কোথায় ফেসে গেলাম? এবার এখান থেকে কি করে বের হব আমি? এদিকে পরিণীতা রাজকুমারকে খুঁজেই চলেছে। বেশ অদ্ভুত মন তো। এত গভীরে চলে এলাম, অথচ কোনো পশু পাখির আওয়াজ তো শুনতে পেলাম না। নাকি রাজপুত্রকে নিয়ে ভাবছি বলে সেসব আমার চোখ এড়িয়ে গেছে? তবে এমন ভুল তো আমার হওয়ার কথা নয়। পরিণীতা কিছুটা এগিয়ে দেখতে পেল মধুতে প্রজাপতির পা ডুবে গেছে, সে আর উঠতে পারছে না। তখন পরিণীতা প্রজাপতিকে সেখান থেকে উদ্ধার করলো। তুমি ছোট্ট একটা প্রজাপতি, একটু সাবধানে চলবে তো। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আজ ডাইনির বিয়ে, আমি ওই মধু ওর জন্য উপহার নিয়ে যাচ্ছিলাম। পথে পড়ে সব নষ্ট হয়ে গেল। ওদিকে হয়তো বনের সবাই চলে গেছে। ডাইনির বিয়ে? এসব হয় কখনো? হয় গো হয়। এই আজব বনে আরো অনেক কিছুই হয়। আমরা খালি চোখে যা দেখতে পাই না সব হয়। তবে ডাইনির বিয়ে হবে মানুষের সাথে, তাই তো সবার সেখানে যাওয়ার এত তাড়া। মানুষের সাথে ডাইনি বিয়ে?
এ আবার কেমন বিয়ে? সেটা তো গেলেই দেখতে পারবে। তুমি যাবে আমার সাথে? যেতে তো মন টানছে, কিন্তু মনের মধ্যে আমার স্বামীকে আর খুঁজে পাচ্ছি না। ওকে তুমি দেখেছো কোথাও? সেও হয়তো ডাইনির বিয়ে দেখতে গেছে। চলো আমার সাথে। যদি সে সেখানে না থাকে তবে এ বোনের আমি সব চিনি। আমি তোমার স্বামীকে খুঁজে এনে দেব, তুমি একদম ভেবো না। পরিণীতা প্রজাপতির কথা শুনে প্রজাপতির সাথে চলতে শুরু করলো। ওদিকে বুড়ি পরিণীতা রাজপুত্রের জন্য অপেক্ষা করছে। মেয়েটা আর ছেলেটা এই যে গেল, আর তো ফিরলো না। ওরা কি পথ হারালো? এ বনের তো গুণের শেষ নেই। আমি বরং একবার গিয়ে দেখে আসি। বুড়ি চলল রাজকুমার আর পরিণীতার খোঁজে। আর এদিকে রাজকুমার কি করবে সে ভেবেই পাচ্ছে না। ডাইনি তো মহা খুশি, আজ তার স্বপ্ন পূরণের দিন। বনের সবাইকে ডাকলাম, কেউ এখনো এলো না কেন? ছাগলকে বললাম মালা নিয়ে আসতে, সে তো গায়েব। কি যে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দেবে, হাতে একদম সময় নেই, নয়তো চাষি বৌদির শাড়ি চুরি করে নিয়ে আসতাম। এখানে বেশিক্ষণ থাকলে এই ডাইনির চিৎকার আমি পাগল হয়ে যাব। এবার আমার মনের বাসনা পূর্ণ হবে। আমিও মানুষের মতো সংসার করব, রেধে বেড়ে স্বামী সেবা করব। তো বন্ধুরা, ডাইনির সাথে কি রাজপুত্রের বিয়ে হয়ে যাবে? পরিণীতা কি করে পেরে উঠবে ওই ডাইনির সাথে? ডাইনি কি পরিণীতার কথা মেনে নেবে? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।